মূলত যে আলোচনাগুলো হচ্ছে নির্বাচন কেন্দ্রিক এবং ভোটের রাজনীতি নিয়ে। তো ভোট নিয়ে আসলে যে আমরা বারবার দেখছি যে বিশেষত এখন তো মানে বিএনপির নাম নিয়ে বলা যায়, বিএনপি শুরু থেকে একটা সংশয় আছে যে নির্বাচনটা কি কোনোভাবে পিছিয়ে দেওয়া যাচ্ছে কিনা, হচ্ছে কিনা, কিংবা এই সরকারকে তাদের মেয়াদ প্রলম্বিত করবে কিনা। তো যেই অধ্যাপক ইউনূসের প্রতি সায়ন্ত ভাই আশ্বস্ত এবং উনি অন্তত এই ঝুঁকিগুলো নেবেন না, তো তিনি কিন্তু আরও 6 মাস আগে থেকেই বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এ বিষয়ে কোনো সংশয় নেই এবং উনি জুনের পরে কোনো ক্রমেই আপনার সরকারে থাকতে চান না। ইভেন লন্ডনে আমরা দেখেছি বিবিসির এক প্রশ্নের জবাবও তিনি বলেছেন যে পরবর্তী কোনো সরকারেও উনি অংশ নেওয়ার ইচ্ছা নেই। তো অধ্যাপক ইউনূসের এই যে একটা অবস্থান, এই অবস্থানের সাথে যদি আমরা নির্বাচন কেন্দ্রিক যেই জটিলতাগুলো বিএনপির কাছ থেকে উত্থাপিত হচ্ছে বারবার, সেটা যদি আমরা একটু মিলিয়ে দেখি, আমরা দেখব যে আসলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে একটু বেশি অস্থিরতা দেখা যাচ্ছে। বরং নির্বাচনটা একটা সার্টেন বিষয়, নির্বাচন হবে রাষ্ট্রের প্রধানের কাছ থেকে, সেনাপ্রধানের কাছ থেকে এবং দায়িত্বশীল সব মহলের কাছ থেকে এটা আশ্বস্ত করা হচ্ছে, একবার নয় বারবার। পাশাপাশি এনসিপির কথা যদি বলেন, এনসিপি শুরু থেকে এখন পর্যন্ত আমরা বারবার বলে আসছি যে নির্বাচন নিয়ে আমরা খুব বেশি কনসার্ন না। আমরা কনসার্ন হলো গণ অভ্যুত্থানটার মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছিল সেগুলো এই সময়ের ভিতরে আপনার পুনরুদ্ধার করা, পুনর্গঠন করা এবং ভবিষ্যতে যাতে এখানে ফেসিবাদ আবার নতুন করে দানা বাঁধতে না পারে, নতুন কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসকও যাতে আপনার ফেসিবাদী অথবা স্বৈরতান্ত্রিক না হয়ে উঠতে পারে, সে ধরনের ব্যবস্থাকে চিরতরে এখান থেকে বিলোপ করে দেওয়া। এটার জন্য কি লাগবে আমরা বারবার দেখছি যে এটার জন্য দেখেন, এখানে আমরা দেখেছি যে কখনোই ক্ষমতা দখল বলা হয়, মিলিটারি ওয়েতে ক্ষমতা দখল, সেটার একটা ধরন আছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত স্বৈরতান্ত্রিক যেই আপনার ব্যবস্থা অথবা আমরা যেই যারা স্বৈরাচার হতে চেয়েছে, এটা কিন্তু নির্বাচিত হয়ে তারপর ক্ষমতার হস্তান্তর করতে অনীহার মাধ্যমে এটা ঘটেছে। এটা আপনি যদি 1/11-এর সময় দেখেন, তারও আগে দেখেন 1996 আপনার 1/11, তারপর আমরা দেখেছি যে 2014 সালের যে নির্বাচন, এই সবগুলোর কিন্তু একটাই জায়গা যে নির্বাচিতভাবে ক্ষমতা গ্রহণ করা হলো, কিন্তু পরবর্তীতে যখন আপনার ক্ষমতার হাত বদল হবে অথবা একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ট্রান্সফার করা হবে, সেই জায়গাটা দেখলাম যে আসলে রাষ্ট্রপ্রধান অথবা তখনকার যারাই থাকে, এখন যেভাবে আপনার অধ্যাপক ইউনূসকে বলা হচ্ছে যে উনি ঠিক আছেন, কিন্তু ওনার চারপাশে কিছু মানুষ আছেন যারা আসলে নির্বাচনটা পিছিয়ে দিতে চান কিংবা তারা ষড়যন্ত্রের সাথে যুক্ত। এটা কিন্তু আপনার প্রতিটা সরকারের সময় এই জিনিসটাই হয়। হয়তোবা আপনার ইভেন আপনি আওয়ামী লীগের কাছে এমনও বয়ান পাবেন যে 18 সালের নির্বাচনে শেখ হাসিনা এত আসন চায় নাই, হ্যাঁ, কিন্তু যে লোকাল যারা নেতৃবৃন্দ আছে, প্রশাসন আছে, তারা একেবারে আপনার ল্যান্ডস্লাইড ভিক্টরিতে তাকে নিয়ে গিয়েছে একদম বিতর্কিতভাবে। তো এখনও কিন্তু এই একটা পারসেপশন আছে। পরবর্তীতে যেই আপনার ব্যবস্থাটা আসবে, আমরা আসলে ঐকমত্য কমিশনের যেই তর্কগুলো অথবা বিতর্কগুলো দেখছি, সেক্ষেত্রে দেখছি যে ইভেন ঐকমত্য কমিশন এবং অধ্যাপক ইউনূস জনগণের কাছে আহ্বান জানাচ্ছে যে আপনারা রাজনীতিবিদদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নেবেন, তারা যাতে ভবিষ্যতে আপনাদের যে নাগরিক অধিকার এবং যেই রাষ্ট্রের সংহতি এবং বিদ্যমান যে আপনার ভ্যালুজ আছে সেগুলোর প্রতি আপনার কমিটেড থাকেন। এখন দেখেন, রাজনীতিবিদরা তো বারবার প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে যায়, জনগণের কাছ থেকে প্রতিশ্রুতির বিনিময়ে তাদের ম্যান্ডেট নিয়ে এসে ক্ষমতা গ্রহণ করে। এখন এটা এমন কি ঘটে গেল আপনি গণঅভ্যুত্থানের পরে যে আবারও প্রতিশ্রুতির উপরে মানুষ বিশ্বাস করে রাজনীতিবিদদের হাতে সব ক্ষমতা দিয়ে দিবে? আপনি একটা বিষয় দেখেন, নির্বাচন আমরা তো স্বাভাবিকভাবে শান্ত ভাইরা নির্বাচন যেভাবে চাই, আমরাও নির্বাচন ওইভাবে চাই, কিন্তু মাঝখানের যেই আপনার নির্বাচনের আগের যে কাজগুলো হলো কিনা। ঐকমত্য কমিশন আপনার সংবিধান সংস্কারের প্রশ্নে বলে তারা অপশন দিয়েছিল যে এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কার হতে পারে, গণভোটের মাধ্যমে হতে পারে, অধ্যাদেশের মাধ্যমে হতে পারে, অথবা সর্বশেষ যে অপশনটা হলো যে এরপরের যে সংসদ, সেই সংসদে এটা রেটিফাই হতে পারে। এখন দেখেন আপনার যে কেন গণপরিষদ হলো না, ইভেন যে দ্বিতীয় যে অপশন গণভোট কেন হবে না, সংবিধানের প্রশ্ন, আমি অধ্যাপক ইউনূসের মেয়াদ বাড়ানো কিংবা তার বৈধতার প্রশ্নে না, কিংবা তারপর অধ্যাদেশের মাধ্যমে কেন হবে না, এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। আমরা যদি সেটা না বলি, দেখেন আমরা 1/11-এর সময় যেই গভর্নমেন্টকে, মঈন ফখরুদ্দিনের গভর্নমেন্টকে যেই দায়ে অভিযুক্ত করি যে তারা পরবর্তীতে তাদের বৈধতা কে দিবে,
এই ইনডেমনিটির জন্য তারা একটা একপাশে নির্বাচন করেছে। খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি এখানে আমরা তখনকার যে ছিলেন যে বিরোধী দলীয় নেত্রী অথবা বেগম খালেদা জিয়া, উনি কিন্তু বলে দিয়েছেন যে উনি আসলে এটাকে আপনার বিচার করবেন। আলাউদ্দিন, আসলে আমরা জানতেছিলাম পিআর পদ্ধতিটা বিষয় নিয়ে, আসলে পিআর পদ্ধতির ব্যাপারে গতকালকে খুব স্ট্রং অবস্থান নিয়েছেন, আপনারাও ছিলেন সেই জায়গায়। এই বিষয়টি জানতে চাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে কিভাবে হবে, বা এটা সুবিধা কি বা অসুবিধাই বা কি, সাধারণ মানুষের পিআরে আসতেছি। পিআরে আসার আগে আমি জাস্ট যেই বিষয়টা না বললেই নয়, ধরেন আমরা দেখেছি তখন শেখ হাসিনা খুব ভাবে তখন আপনার অন-11 গভর্নমেন্টকে দিয়েছে, তারা আসলে ইনডেমনিটি দিবে। সেটার ভিত্তিতে এটা কিন্তু আমরা প্রণব মুখার্জির যে মেমোয়ার, সেখানে আমরা এটা দেখি যে তারা এখানে স্পষ্ট ভূমিকা রেখেছে এবং পরবর্তীতে নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে জিতিয়ে আনা যায় সেই ইঞ্জিনিয়ারিংটা তখন করেছে। তারপর নির্বাচন হয়েছে, ভোট দিয়েছে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এই কনসার্ন তো গভর্নমেন্টের মধ্যে ছিল। এখন আপনি এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরকে আপনি আর একটা ঝুঁকির মধ্যে ফেলে দিলেন যে না, পরবর্তী সংসদে এসে এই সংবিধান কিংবা যে পুরো সংস্কার প্রক্রিয়াটাকে সেখানে পাশ করাতে হবে, পাশাপাশি এই গভর্নমেন্টের যে বৈধতা, এই বৈধতা নিরূপণ করবে কে? নিরূপিত হবে পরবর্তী সংসদে। তো এখন এই ধরনের একটা অবস্থায় আমরা তো দেখি যে খুবই ভালনারেবল অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার এবং গণ অভ্যুত্থানের কারী যে শক্তি আছে, যারা আপনার এখন মাঠে ময়দানে বিরাজ করছে, যেটা ভাইও বললেন যে খুব ঝুঁকির মধ্যে আছে। পিআর পদ্ধতিতে আপনি এতদিন পরে এত বড় সমাবেশ কেন হলো, যদি প্রেক্ষাপটটা চিন্তা করেন, আমরা দেখেছি যে মৌলিক সংস্কারের যেই জায়গাটা, যেই আপনার বিশেষ করে মৌলিক সংস্কারের যেই একটা বড় ভিত্তি তো সংবিধান, তারপর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, জাতীয় যে সাংবিধানিক যেই পদগুলো আছে সেগুলো নিয়োগ প্রক্রিয়া, সেক্ষেত্রে এনসিপি কিন্তু অবস্থান নিয়েছে শুরু থেকে যে আমরা নিম্নকক্ষে যে বিদ্যমান যে সরাসরি ভোটের বিধান, সেটার মাধ্যমে আমরা নিম্নকক্ষের প্রতিনিধি নির্বাচন চাই, উচ্চকক্ষে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাই। এখানে আবার সায়ন্তভাবে একটা কথা বলল যে এখানে কি ভোট প্রাপ্তির মাধ্যমে না আসন প্রাপ্তির মাধ্যমে, এটা আমি প্রথমবারের মতো শুনলাম যে সংখ্যানুপাতিক নির্বাচনে তো আসন প্রাপ্তি বলে আসলে কিছু নাই, ভোট যা দিবে সেই সংখ্যার অনুপাতেই এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হবে। তো এই জায়গায় আমরা দেখেছি যে এনসিপি যেখানে স্ট্রং অবস্থান নিল, কিন্তু উচ্চকক্ষের ক্ষেত্রে আমরা বলছি উচ্চকক্ষে যদি নিম্নকক্ষের আসন ভিত্তিতে উচ্চকক্ষের রিপ্রেজেন্টেশনটা হয়, তাহলে উচ্চকক্ষটা তো দরকার নাই আসলে। নিম্নকক্ষে যদি কেউ 200 আসন পায়, উচ্চকক্ষে সে এখানে আপনার 3 ভাগের 2 ভাগ আসন নিয়ে নেবে, এটা আরেকটা নারী যে সংরক্ষিত নারীর যে আপনার আসন বিন্যাস আছে, উচ্চকক্ষের আসন বিন্যাসটা সেভাবে হবে। এটা কিন্তু বিএনপির যে 31 দফা সেটারও পরিপন্থী। বিএনপি 31 দফায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন তারা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ যোগ্য ব্যক্তিবর্গ যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আপনার কোনো সুযোগ থাকে না, তাদেরকে রাষ্ট্র পরিচালনা অন্তর্ভুক্ত করতে চায়। সেই প্রেক্ষিতে তারা উচ্চকক্ষের বিধান আনতে চায়। এখন আপনারা যদি এভাবে চিন্তা করেন যে না, নিম্নকক্ষে যাদের আসন যত, উচ্চকক্ষে সেইভাবে আপনার নির্বাচিত হয়ে আসবে অথবা সিলেকশন করে আপনি নিয়ে আসবেন, তাহলে তো উচ্চকক্ষটা আপনার কার্যত কোনো ফল বয়ে আনবে না। উচ্চকক্ষটা আমরা চেয়েছি কোন জায়গায়, যে রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তন, সংবিধান পরিবর্তনের মতো, তারপর আমরা যখন দেখছি কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা এই ধরনের যতগুলো আপনার যেটা সামাজিক চুক্তিটাকে টাচ করে, সার্বভৌমত্বের ক্ষেত্রে, জাতীয় ঐক্যের ক্ষেত্রে, বিদেশের সাথে চুক্তির ক্ষেত্রে, সেই জায়গাতে আপনার উচ্চকক্ষ ভূমিকা পালন করবে। যদি সেই ভূমিকা পালন নাই করতে পারে, তাহলে তো আপনার উচ্চকক্ষ দরকার নেই। তখন উচ্চকক্ষের জায়গায় বিএনপির সাথে অন্যান্য দলগুলোর যদি ঐক্যমত্য হয়ে যেত যে উচ্চকক্ষে অন্তত পিয়ার হয়ে যাবে, তখন হয়তো বা গতকালের যে আপনার একটা বড় আপনার সমাবেশ দেখেছেন যে সবাই যারা আপনার নিম্নকক্ষেও পিয়ার চায়, তারা সবাই একমত হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যে এটা খুব সংশয়ের কিছু নেই, বরং এটা উচ্চকক্ষে যাতে অন্তত পিয়ার হয় সেটার জন্য একটা প্রোগ্রেসিভ আপনার চাপ ছিল গতকালের যে সমাবেশ। আর মির্জা আব্বাস সাহেব যেটা বললেন, এটা রাজনৈতিকভাবে যারা যেই পর্যায়ে নেতৃত্ব যেভাবে বিষয়টাকে অনুধাবন করেন সেটা বলতে পারেন, সে স্বাধীনতা আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে এখানে আমরা অনেকগুলো জায়গায় ঐক্যমত্য কমিশন দলগুলোর মধ্যে ঐক্যমত্য নিয়ে আসতে পেরেছে। এখন বেসিক কিছু জায়গায় আপনার আমরা দেখেছি ব্যবধান আছে। ইভেন আমরা লাস্ট যেটা দেখেছি প্রধানমন্ত্রীর যে টার্মের জায়গায় আমরা সময় মেয়াদে বিএনপিও একমত হয়েছে কিছু কন্ডিশন দিয়ে। এই জায়গায় যদি সত্যিকার অর্থেই যে অর্থনীতির ব্যাপারটা যদি একটু টাচ করি, আজকে দেখেন যে বাংলাদেশের যে বৈদেশিক বাণিজ্য হুমকির মুখে, গত 2 মাস ধরে এনবিআর কর্মকর্তারা মূলত তাদের ডেস্কে নাই, তারা তাদের কাজ করছেন না। এটার মাধ্যমে যেটা হয়েছে, গত বছরের যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা সেটাও যেরকম অর্জিত হচ্ছে না। আগামী এই যে নতুন অর্থবছর শুরু হচ্ছে, তারা কিন্তু এটা ক্লোজিং টাইম, এই ক্লোজিং টাইমে কিন্তু তাদের আপনার রাত দিন কাজ করার কথা। আমরা তাদেরকে কিন্তু আজকে গভর্নমেন্ট একটা আলটিমেটাম দিয়ে তাদেরকে বসানোর চেষ্টা করছে। যদি আপনার বিএনপির মতো একটি বড় দল
সত্যিকার অর্থে সংস্কারের প্রশ্নে অবস্থান নিত এবং পরবর্তীতে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম ট্যাক্স জিডিপি রেশিও, মানে আমরা আমাদের যে জিডিপির যে আকার, সেই আকার অনুপাতে খুব সবচেয়ে কম ট্যাক্স আহরণ করতে পারি। বিএনপি তাদের যেই 1.5 কোটি মানুষের কর্মসংস্থান করবে, তারা যেখানে আপনার কৃষকদের কার্ড দিবে, গৃহকর্ত্রীদের কার্ড দেবে, এই যে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য যে পরিমাণ অর্থ লাগবে, এই অর্থটা আদায় কিন্তু এনবিআর এর মাধ্যমেই হবে। রাজস্ব আদায়ের যেই প্রক্রিয়া, এই সরকারের একটা সুযোগ আছে, এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, এই সরকার ইচ্ছা করলে জোর জবরদস্তি করো বড় সংস্কার করে দিয়ে যেতে পারে। সেই সংস্কার যদি বিএনপি একমত হতো, সরকারকে যদি কার্যকরভাবে সাপোর্ট দিত, তাহলে কিন্তু আজকে 2 মাস ধরে আপনার এনবিআর অকার্যকর অবস্থা থাকে না, যেটা বিএনপির ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতা আসার পর যদি জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে আসেন, তাদের পথ কিন্তু সুগম হতো। তো আমরা যেটা প্রত্যাশা করি, নির্বাচন কেন্দ্রিক ঐক্যমত তো অবশ্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই যে সময়টা 10 মাস যদি লস হয় কিংবা পরের 6 মাসে যদি এই জাতির জন্য এটা একটা লস্ট অপরচুনিটি হিসেবে বিবেচিত হয়, সেটার জন্য শুধুমাত্র অধ্যাপক ইউনূস একাই দায়ী থাকবেন না, সেটার জন্য বিএনপিকেও দায় নিতে হবে।